আজ আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতিকে সাধারণভাবে আমরা বলতে পারি যে ত্রি হলো 3, কোণ কোণ, মিতি হলো পরিমাণ, অর্থাৎ 3টি কোণের পরিমাপ। এই ত্রিকোণমিতিটি উৎপত্তি হয়েছে প্রায় খ্রিস্টপূর্ব 1 থেকে 2000 পূর্বে। পৃথিবীর বিভিন্ন সভ্যতায় ত্রিকোণমিতির ব্যবহার আছে। গ্রিক, মিশরীয়, এমনকি আমাদের ভারতীয় সভ্যতায়ও যথেষ্ট ত্রিকোণমিতির উদাহরণ লক্ষ্য করা যায়। ভারতীয় দার্শনিক আর্যভট্ট, বরাহমিহির, ভাস্করাচার্য ওনারা ত্রিকোণমিতি নিয়ে বিভিন্ন কার্য করে গিয়েছেন। তাদের তৈরি বিভিন্ন ফর্মুলা আজও ব্যবহার হয়। মিশরীরা ভূমি জরিপ কার্যে ত্রিকোণমিতি ব্যবহার করত বলে ধারণা করা যায়। এর সাহায্যে জ্যোতির্বিদরা পৃথিবী থেকে গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতেন। প্রাচীন যুগের মানুষ জ্যামিতির সাহায্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর দৈর্ঘ্য বা প্রস্থ নির্ণয় করার কৌশলও শিখেছিল। গাছে না উঠে গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা জানতে শিখেছে। এই গাণিতিক কৌশল শেখার জন্য সৃষ্টি হয়েছিল গণিতের একটি বিশেষ শাখা, ত্রিকোণমিতি। শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি। সহজভাবে বলা যায়, ত্রিভুজের পরিমাপ করাকে ত্রিকোণমিতি বলে। অন্যভাবে বলা যায় যে গণিতের যে শাখায় ত্রিভুজের কোণ ও বাহু, তার ক্ষেত্রফল ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বিশদ আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। প্রাচীন গ্রিক গণিতবিদ ও জ্যোতির্বিদ হিপারকাস ত্রিকোণমিতি শাস্ত্রের উদ্ভাবক হিসাবে পরিচিত। এই বিদ্যাকে ত্রিকোণমিতি নাম দেওয়া হয় 1595 খ্রিস্টাব্দে। বর্তমানে ত্রিকোণমিতির ব্যবহার গণিতের সকল শাখায়। ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞান, ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতি ব্যবহার রয়েছে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর আনুপাতিক সম্বন্ধই বর্তমান ত্রিকোণমিতির মূল ভিত্তি। তো এই হলো একটি সূক্ষ্মকোণ। আমরা এই রশ্মিটিকে নাম দিলাম এল এবং এই রশ্মিটিকে নাম দিলাম এম। তো এই যে রশ্মি, তার মধ্যে কি আছে? অসংখ্য বিন্দু আছে। এখানেও কি আছে? অসংখ্য বিন্দু আছে। তো এই অসংখ্য বিন্দুগুলো থেকে যদি আমরা এল রশ্মির উপর যদি একটি লম্ব অঙ্কন করি, তাহলে একটি যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই হলো একটি সমকোণী ত্রিভুজ, যেটাকে আমরা নাম দিতে পারি ও এ বি। তাহলে ও এ বি হলো একটি সমকোণী ত্রিভুজ। তো এই কোণটি হলো আমাদের সমকোণ। তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিতেও বাহুগুলির নামকরণ করা হয়। যেমন আমরা যদি এই কোণটিকে আমরা যদি থিটা ধরে নিই, তাহলে এই কোণ সাপেক্ষে আমরা বলবো এই এ বি হলো লম্ব বা উচ্চতা। এই বাহুটি হবে ভূমি আর ওবি হবে অতিভুজ। আবার যদি এই বি কোণ সাপেক্ষে বলি, তাহলে এই যে বাহু এ বি, এই এ বি হবে, এই বি কোণের জন্য এই এ বি হবে ভূমি, ও এ হবে উচ্চতা বা লম্ব, আর ওবি হবে অতিভুজ। অতিভুজ সবসময় একই থাকবে। সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনো সময়
বদলাবে না। তো আবার বলি, অ্যাঙ্গেল BOA মানে BOA এই কোণ সাপেক্ষে BOA এর জন্য OA যে বাহু, এটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু। এই কোণের জন্য, এই O কোণের জন্য সন্নিহিত বাহু বা ভূমি AB, এই AB হবে লম্ব বা উচ্চতা, আর OB হবে অতিভুজ। আবার অ্যাঙ্গেল OBA মানে OBA এই সূক্ষ্ম কোণ সাপেক্ষে যদি আমরা বলি এই কোণ সাপেক্ষে, তাহলে AB হবে এই কোণ সাপেক্ষে AB হবে ভূমি বা সন্নিহিত বাহু, OA হবে লম্ব বা উচ্চতা, আর OB হবে অতিভুজ। একটি কথা স্মরণ রাখবে যে প্রাচীন গ্রিসের বিখ্যাত সব গণিতবিদদের হাত ধরে জ্যামিতি ও ত্রিকোণমিতিতে গ্রিক বর্ণ থিটা এই চিহ্ন, আলফা এই চিহ্ন, বিটা এই চিহ্ন, গামা, ডেল্টা, ফাই ইত্যাদি ব্যবহার হয়ে এসেছে। এখন আমরা কোণ সাপেক্ষে যে কোনো দুটি বাহুর অনুপাত নিয়ে ত্রিকোণমিতি রাশি তৈরি করব। সেগুলিকে ত্রিকোণমিতিক প্যারামিটার বলা হয়। সেগুলি হলো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। আমরা প্রথমত এই ধারাগুলি শেখার জন্য আমরা থিটা ছেড়ে দিয়ে বলতে পারি যে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এভাবে আমরা প্রথমত এই 6টি অনুপাতগুলো আমরা স্মরণ করব যে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এখানে থিটা কি? থিটা হলো কোণের জন্য, কোণের এখানে আমরা এখনো দিইনি। প্রথমত এই জিনিসগুলো স্মরণ রাখবে। তো এই সমকোণী ত্রিভুজের এই কোণ হলো আমাদের সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো আর এই দুইটি হলো তার সূক্ষ্মকোণ, এই কোণ হলো সূক্ষ্মকোণ। এই দুইটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট হয়। তাহলে এটাকে নাম দিয়ে দিই আমরা OAB। আর আমরা এই যে সূক্ষ্মকোণ, যে দুইটি সূক্ষ্মকোণ, এই দুইটি সূক্ষ্মকোণকে যে কোনো একটিকে আমরা কোণ ধরে নিয়ে করতে পারি। তো আমরা ও কোণও বলতে পারি, এবং ও কোণ সাপেক্ষে আমরা অন্য একটি গ্রিক অক্ষরকে আমরা ব্যবহার করতে পারি, যেটিকে আমরা থিটা হিসাবে বলতে পারি। তাহলে ও কোণ সাপেক্ষে বলতে পারি, আমরা থিটা হিসাবে বলতে পারি। তাহলে থিটা তো আমাদের কাছে কি হয়? সহজ হয়। যদিও গাণিতিকভাবে ঠিক নয়, তবুও বোঝানোর সুবিধার্থে আমরা কয়েকটি বাক্য ব্যবহার করতে পারি, যেগুলো ব্যবহার করলে বা যেগুলো আমরা স্মরণ করলে আমরা কোণের অনুপাতগুলি খুব সহজে বের করতে পারি। সেগুলি হলো সাগরে লবণ অনেক, আরেকটি হলো কবরে ভূত অনেক, আর তেরা লম্বা ভূত। এই তিনটি বাক্য জানলে বা স্মরণ রাখলে আমরা খুব সহজে ত্রিকোণমিতির অনুপাত বের করতে পারবো। তো দেখিনি, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ হলো OAB। এই OAB সমকোণী ত্রিভুজের এটা হলো ভূমি, এটা হলো লম্ব বা আমরা উচ্চতা বলতে পারি। তো প্রথমে আমরা সাগরে লবণ অনেক এই বাক্য থেকে আমরা অনুপাতগুলি বের করব। তো প্রথমে আমরা লিখলাম যে সাগরে লবণ অনেক। সাগরে দিয়ে আমরা কি বুঝবো? সাগরে মানে সাইন। তাহলে আমরা এই থিটা কোণ, যেখানে সাইন থিটা হিসাবে আমরা লিখছি, যার জন্য আমরা থিটা হিসাবে লিখব, এখানে লিখব যে সাগরে বলতে আমরা কাকে বুঝাবো? সাইনকে বুঝাবো। তাহলে সাগরের বলতে আমরা প্রথমত বুঝাবো সাইন থিটা। লবণকে আমরা কি বলবো? ল আছে, এর মানে আমরা প্রথমত বুঝবো এই ল থেকে লম্ব। তাহলে লবণ দিয়ে আমরা বুঝবো কি? লম্ব। আর অনেকের ও দিয়ে আমরা বুঝবো কি? অতিভুজ। এগুলো অতিভুজ।
তাহলে সাইন থিটার সূত্রটি কি হবে বা তার অনুপাতটি কি হবে? তাহলে সাইন থিটাকে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু উপরে হবে লম্ব আর নিচে হবে কি অতিভুজ, নিচে হবে অতিভুজ। আগে একটি কথা স্মরণ রাখবে যে সাইন, এখানে আমরা পেয়েছি যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তাহলে সাইনের যে অনুপাত থাকবে তার উল্টো অনুপাত হবে কোসেকের। এর মানে সাইন দিকে হবে কোসেক, সাইনের যে সূত্র হবে তার উল্টো হবে কোসেকের সূত্র। কস থিটার যে সূত্র হবে তা সেক হবে, তার উল্টো সূত্র হবে সেক, এবং টেনের উল্টো হবে কট। তাই এখানে আমরা দেখছি যে সাইন থিটা ইজিক্যাল টু আমরা কি পেয়েছি? এখানে সাগরের লবণ অনেক থেকে লম্ব আর অতিভুজ পেয়েছি। তাহলে সাইন থিটা ইজিক্যাল টু আমরা লিখলাম যে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের উল্টোটি হলো আমাদের কি, এখানে আরেকটি জিনিস আমাদের বাকি রয়েছে যে লম্ব। লম্ব বলতে আমরা কি বুঝি? এখানে লম্ব কিটা কি? লম্ব বলতে আমরা বুঝবো এ বি, লম্ব হলো এ বি, আর অতিভুজ, অতিভুজ হলো ও বি, ও বি। তো আমরা এখন সূত্রটি পাবো যে সাইনের উল্টো আমরা কি পেয়েছি? সাইনের উল্টো কসেক থিটা। তাহলে কসেক থিটার সূত্র কি হবে? কসেক থিটা ইজ ইকুয়াল টু তার উল্টো সূত্র। এর মানে অতিভুজ নিচে থেকে কি হবে? উপরে এসে যাবে অতিভুজ, আর উপর থেকে লম্ব নিচে যাবে, আর এখানেও কি হবে? ও বি উপরে যাবে, এ বি নিচে যাবে। তাহলে আমাদের এটা তোমরা ভালো করে বুঝবে যে সাইন যদি জানতে পারো, সাইনের সূত্র যদি জানতে পারো বা সাইনের অনুপাত যদি জানতে পারো, তাহলে সাইনের অনুপাতটিকে যদি উল্টানো হয় তাহলে কি হবে? কোসেকের হয়ে যাবে, সাইন থেকে হবে আমাদের কোসেক। সেইভাবে কসের যে সূত্র হবে বা অনুপাত হবে, এই কসের অনুপাতটি আমাদের উল্টো হবে সেকের সমান, টেনের উল্টো হবে কটের সমান। তো যেহেতু আমরা বললাম যে সাইনের উল্টো কোসেক হয়, তার জন্য আমরা এভাবেও লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cosec, 1/cosec থিটা আমরা লিখতে পারি। তো একইভাবে কোসেক থিটার ক্ষেত্রেও আমরা সাইনের উল্টো কোসেক হয়েছে সাইনের, তো সাইন থিটাকে আমরা লিখে দিচ্ছি 1/cosec। তাহলে একইভাবে আমরা লিখতে পারি যে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি হবে? সাইনের উল্টো, এর মানে 1/sin থিটা। তো এখানে আমরা পেলাম দুইটি সূত্র হয়ে গেল যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা আর কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। সেই একইভাবে কবরের ভূত অনেক থেকেও হবে আমাদের সূত্র টেরা লম্বা ভূত। এখন আমরা কি করব? কবরের ভূত অনেক, এটা দেখে আমরা অনুপাত বের করব। তো এখানে কবরে, তাহলে কবরে থেকে আমরা কি নেব? কবরে বলতে কস মানে সি, এখান থেকে কবরে বলতে আমরা নেব কস কে, মানে কস থিটা। ভূত থেকে আমরা কি নিব? ভূমি। আর অনেক মানে ক দিয়ে কি হবে? অতিভুজ। তাহলে cos থিটার সূত্রটি কি হবে? cos থিটা ইজ ইকুয়াল টু উপরে হবে ভূমি আর নিচে কি হবে? অতিভুজ। তাহলে এই হলো cos থিটার অনুপাত ভূমি বাই অতিভুজ। তাহলে চিত্রের মধ্যে আমাদের ভূমি কি? ভূমি হলো OA আর অতিভুজ হলো OB। তো আমরা জানি যে cos থিটার উল্টো হলো sec থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। আবার sec থিটাকেও আমরা লিখতে পারি যে sec থিটা তার উল্টো হলো 1/cos থিটা, তার উল্টো হলো cos থিটা। তাহলে cos এর উল্টো হলো sec, sec এর উল্টো হলো
cos, তাহলে cos θ is equal to 1 by sec θ এবং sec θ is equal to 1 by cos θ। এই হলো আরো দুইটি সূত্র। তো একটু ভালো করে দেখবে কিভাবে সূত্রগুলো আসে। তো আমরা জানি tan এর উল্টো কি হয়, tan এর উল্টো কি হবে, cot হবে। tan এর উল্টো cot যদি হয় তাহলে লিখতে পারি যে cot θ is equal to সেম ভূমি উপরে চলে যাবে, ভূমি আর নিচে কি হবে, লম্ব। তাহলে ভূমি কি AB, ভূমি, তাহলে ভূমি আমাদের OA, OA হলো আমাদের ভূমি আর লম্ব AB। তো এখানে থেকে আমরা সূত্র হিসাবে জানি যে tan এর লগে tan এর সাথে কি আছে, cot এর সূত্রটি হলো 1 বাই, উল্টো হলো, যার জন্য আমরা tan θ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই cot θ। আবার cotটা হলো কি tan এর উল্টো, আবার এখানের মধ্যে আমরা লিখতে পারি যে cot θ ইজ ইকুয়াল টু 1 বাই কি হবে, tan θ। এখানে tan এবং cot এর মধ্যে আরো একটি সূত্র আছে যে আমরা লিখতে পারি যে tan θ ইজ ইকুয়াল টু sin θ বাই cos θ। আর cot θ এর মধ্যে আবার লিখতে পারি যেহেতু tan এর উল্টো কি হয়, cot হয়, তাহলে cot এর ক্ষেত্রে কি হবে, উল্টো হয়ে যদি যায় তাহলে cos θ উপরে চলে যাবে আর sin θ নিচে চলে যাবে। এখান থেকে আরো একটি সূত্র আমরা লিখতে পারি যে tan cot মানে tan ইনটু cot না বলে আমরা tan cot লিখতে পারি, tan cot ইজ ইকুয়াল টু কি হবে, 1 হবে। এর মানে আমরা যদি tan এবং cot কে যদি ইনটু করি তাহলে কি হবে, sin কেটে যাবে, cos কেটে যাবে, 1 হবে, যার জন্য ফর্মুলাটি কি হবে, tan cot 1। তাহলে আরো তিনটি সূত্র এখানে আসলো। তো আগের সূত্র যে বাক্য থেকে আমরা করেছিলাম খবরের ভূত অনেক, এখান থেকে আমরা পেয়েছিলাম cos θ is equal to 1 by sec θ আর sec θ is equal to 1 by cos θ। এই সূত্র দুইটিকে যদি আবার ইনটু করা হয় বা আমরা ক্রস মাল্টিপ্লাই যদি করে নিই cos আর sec, তাহলে cos sec যদি ইনটু করা হয় তাহলে ইজ ইকুয়াল টু কি হবে, 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আরো একটি সূত্র আমরা বলতে পারি যে cos θ আর sec θ ইজ ইকুয়াল টু কি হবে, 1 হবে। আগে এখানে আমি আর cos এবং sec এর আর কোনো কিছু sec এর অনুপাত দেখাইনি, তাহলে sec এর ক্ষেত্রে কি হবে আগেটায়, তাহলে sec θ ইজ ইকুয়াল টু cos এর উল্টো অতিভুজ উপরে চলে যাবে, অতিভুজ উপরে চলে যাবে আর ভূমি নিচে আসবে। তো ভূমি কি আছে এখানে, আমাদের ভূমি হলো OA আর অতিভুজ উপরে গেলে অতিভুজ কি OB। তো প্রথমের সূত্র থেকে আমরা এভাবে তার গুণের সূত্র বের করতে পারি। তাহলে প্রথমের যে সাগরে লবণ অনেক, এখান থেকে আমরা এই সূত্রটিকে আবার লিখতে পারি যে sin θ আর cos sec θ ইজ ইকুয়াল টু 1 হবে। এখান থেকে আমরা যদি ক্রস করে নিই তাহলে sin θ cos sec θ ইজ ইকুয়াল টু ডান দিকে কি থাকবে, 1 থাকবে। এই হলো আরো একটি সূত্র। তাহলে তোমরা দেখতে পারো যে এখানে তোমরা তিনটি সূত্র, এই তিনটি সূত্র, তারপরের সূত্র এখানে আরো তিনটি cos θ cos sec θ এবং তার দুইটি ইনটু এর সাথে আর আরো একটি, এই হলো আরো তিনটি সূত্র। এগুলিকে তোমরা আলাদা এক জায়গার মধ্যে তুলে নেবে, তাহলে তোমাদের শিখতেও সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে। আর এই তিনটি বাক্য তোমরা ভালো করে যদি জানতে পারো তাহলে দেখছো তোমরা সব দিকে তোমাদের সুবিধা হবে। সাগরে লবণ অনেক, খবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। তো আজকের ক্লাস থেকে তোমাদের মোটামুটি ধারণা হয়ে গিয়েছে, আরও কিছু সূত্র বাকি আছে। এখন আমরা অনুশীলনী করব, অনুশীলনী যদি করি তাহলে এখান থেকে মোটামুটি বাকি সূত্রগুলো তোমাদের কমপ্লিট হয়ে যাবে।
অনুশীলনী 8.1 এর প্রথম প্রশ্ন হলো ত্রিভুজ এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ এবং এবি ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার বিসি ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলে নিম্নে দেওয়াগুলোর মান নির্ণয় করো। তাহলে এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে, আমি একটি নিলাম যে সাইন এ এবং কস এ এর অনুপাত বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটি চিত্র অঙ্কন করলাম। এই চিত্রের দেওয়া আছে বি কোণ সমকোণ, এর মানে এ কোণ সমকোণ। তাহলে এই কোণটিকে আমরা বি দিয়ে দিই, আর এখানে এ দিয়ে দিই, আর এখানে সি দিয়ে দিই। তাহলে আমাদের এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি। আর দেওয়া আছে এ বির মান 24। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বি 24 সেন্টিমিটার আর বিসি 7 সেন্টিমিটার। বি থেকে সি হলো 7 সেন্টিমিটার, এখানে আমরা 7 সেন্টিমিটার দিয়ে দিলাম। এখন দেখো আমরা আগে যে অনুপাতগুলি বের করেছি, অনুপাতগুলি বের করতে আমাদের লম্ব, ভূমি, অতিভুজেরও মান জানতে হয়েছে। তাহলে এখানে আমাদের অতিভুজের মান দেওয়া হয়নি, তাহলে অতিভুজের মান আমরা প্রথমত বের করব। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের সূত্র আমরা ব্যবহার করে কি দুইটি বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা 3 নম্বর বাহুর মান আমরা বের করতে পারি। তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের এসির মান আমরা প্রথমত বের করব। তাহলে প্রথমে আমরা লিখলাম যে ত্রিভুজ এবিসি সমকোণী এবং অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আমরা লিখব যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। তো এই হলো সূত্র, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে আমরা এসির মান বের করব, যার জন্য এসি ইজ ইকুয়াল টু আমরা এই যে স্কোয়ার যেটা আছে এই স্কোয়ারটা ডান দিকে যদি আসে তাহলে রুট হয়ে আসবে। আর এখানে কি থাকলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার থাকবে। তাহলে এ বির মানটা কি এখানে আমরা জানি এ বির মান হলো 24 আর তার স্কোয়ার, প্লাস বিসির মান আমরা কি জানি 7 তার স্কোয়ার। তাহলে আমরা 24 এর যদি স্কোয়ার করি তাহলে 24 এর স্কোয়ার করলে আমরা কি পাবো 576, আর 4 স্কোয়ারকে যদি আমরা করি তাহলে 49। এই দুইটিকে যদি যোগ করা হয় তাহলে কি পাবো 625। তাহলে রুট মানে বর্গমূল আমরা জানি স্কোয়ার রুট। তাহলে 625 এর স্কোয়ার রুট বা বর্গমূল কি হবে, বর্গমূল হবে 25। তাহলে আমরা পেয়ে গেলাম যে এসির মানটি কি হলো, এসির মান 25 সেন্টিমিটার আমরা লিখে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা সাইনের অনুপাত বের করব। তাহলে প্রথমে দেওয়া আছে নাম্বার 1 সাইন হিসাবে। তাহলে অতএব আমরা লিখতে পারি সাইন এ, যেহেতু এ দেওয়া আছে আমরা আগে থিটা দিয়ে করেছিলাম, এর জায়গায় আমরা থিটাও দিতে পারি। তাহলে এ যদি দেওয়া থাকে তাহলে এ কোন সাপেক্ষে বলা হয়েছে, আর আমরা সূত্র কি জানি। তাহলে সাইন আমরা কোথা থেকে আসে, সাগরে লবণ অনেক, মানে সাগরে লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ। তাহলে আমাদের হয়ে গেল যে সাইন এ ইজ ইকুয়াল টু কি হবে, লম্ব বাই অতিভুজ হবে। তাহলে আমরা প্রথমত কি করব, এখানে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, সুবিধা হবে। প্রথমত আমরা লিখে নিই, তারপর আস্তে আস্তে লেখার প্রয়োজনও নেই, যে লম্ব বাই অতিভুজ আমরা লিখে নিলাম। তাহলে লম্ব বলতে এখানে আমাদের লম্ব কি, লম্ব হলো বিসি। তাহলে লম্বের জায়গায় আমরা বিসি লিখে দিই। আর অতিভুজ হলো এসি। এখন আমাদের এখানে মান কি হবে, বিসির মান কি দেওয়া আছে, বিসির মান 7 আর এসির মান কি দেওয়া আছে 25। তাহলে এই তো সাইনের মান এসে গেল। এখন আমরা কি করব, কস এর মান বের করব। কসের সূত্রটির মধ্যে আমরা কি পেয়েছিলাম, কস কোথায় থেকে আসে, কসকে আমরা কি বলবো, কবরে ভূত মানে ভূমি, অনেক অতিভুজ। তাহলে ভূমি কি, আমাদের এখানে ভূমি হলো এবি আর অতিভুজ হলো এসি। তাহলে
এবির মান কি? এবি হলো 24 আর এসি কি হলো 25। তাহলে এই তো হয়ে গেল। ত্রিকোণমিতি যদি এই সূত্রগুলি জানা থাকে বা এই তোমাদের যে বাক্য তিনটি যদি জানা থাকে তাহলে 8.1 এর প্রায় সবগুলি অঙ্ক তোমরা নিজে নিজেই করতে পারবে। আমি তোমাদের নাম্বার 1 এর 1টি করে দিলাম, তোমরা নাম্বার 2 করবে, তারপর গুলো চেষ্টা করবে, তোমরা করতে পারবে। এই তিনটি বাক্য থেকেই তোমরা সহজে সূত্রগুলি বের করতে পারবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।